পৃথিবীতে শুধু কি খারাপ হ্যাকারই আছে? মোটেও না। যেমন আজকের এই মুভিতে আমরা একটি মাত্র মেয়ে হ্যাকারকে দেখতে পারি, যে রীতিমতো জনসাধারণের পাশে থেকে 150 জন হ্যাকারের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে। অন্যদিকে 150 জন হ্যাকার যারা তাদের হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, যার ফলে সাধারণ অনেক মানুষের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের সারা জীবনের উপার্জিত অর্থ চোখের পলকে হারিয়ে যাচ্ছে হ্যাকারদের প্রতারণায়। অনেকেই তো আবার আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করছে না। আর পরিস্থিতির এমন অবস্থায় প্রতারণায় শিকার হওয়া নিরীহ মানুষদের পাশে এসে দাঁড়ায় দুর্দান্ত সাহসী এক প্রাক্তন ডিটেকটিভ, যার নাম সুজন। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকের এই গল্পটি কতটা মজার হতে যাচ্ছে। তাই আর কোনো প্রকার কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক মূল গল্পের দিকে। গল্পের শুরুতেই আমরা বুসানের একটি বিল্ডিং দেখতে পারি। এই সময় সেই বিল্ডিং এর নির্মাণ কাজ চলছিল। আর এই বিল্ডিং এ আমরা একটা ছেলেকে দেখতে পারি, যার নাম সুজন। সুজন মূলত এই বিল্ডিং এই কনস্ট্রাকশনের কাজ করে থাকে। তবে এই ব্যক্তিটি একসময় ডিটেকটিভ ছিল। তবে সুজন একদিন মিথ্যে মামলার জালে আটকা পড়ে যায়, যার ফলে সে তার চাকরি হারিয়ে ফেলে। তাই এখন সে এই কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ করে তার সংসার চালানোর চেষ্টা করছে। এত কিছুর পরেও আমরা সুজনকে অনেক হাসি খুশি দেখতে পারি। এরপর একদিন সুজনের কোম্পানি ম্যানেজার তাকে কাছে ডেকে নেয়। তার ম্যানেজার তাকে বলে তার কাজের লিডারশিপ দেখে তার ম্যানেজার খুবই খুশি। তাই এখন তারা সুজনের কাজে খুশি হয়ে সাইড ম্যানেজার হিসেবে তাকে প্রমোশন দিতে চাচ্ছে। এমনকি এতে তার স্যালারিও প্রায় 20% বেড়ে যাবে, যেটা শুনে সুজনকে আমরা অনেক খুশি হতে দেখি। এর পরবর্তী সিনে আমরা মিউন নামের একটি মেয়েকে দেখতে পারি। এই মেয়েটি সুজনের স্ত্রী। মিউন আসলেও খুবই পরিশ্রমী একটি মেয়ে। সে একাই নিজের ক্যাফে চালায়। অন্যদিকে সুজন তার প্রমোশন পেয়েছে বলে খুশি মনে তার স্ত্রীকে কল করে বসে। তবে মিউন কল ধরা মাত্র সুজন খুশি মনে জানায় তাকে নিয়ে সে হানিমুনে যেতে চায়, যেটা শুনে মিউন অনেকটাই খুশি হয় এবং বলতে থাকে, কোনো সুসংবাদ আছে নাকি? সুজন বলে, হ্যাঁ, সুসংবাদ তো একটা আছেই। এই বলে ঠিক যখনই সুজন তার প্রমোশনের বিষয়টি জানাবে, তখন মিউনের একটি কাস্টমার এসে তাকে ডাকতে থাকে। তাই কাস্টমার হ্যান্ডেল করার জন্য মিউন সঙ্গে সঙ্গে তার কলটি কেটে দেয়। মিউনের আর জানা হয় না সুজন এখন প্রমোশন পেয়েছে। তাই সুজন আবারও তার কাজে মনোযোগ দেয়। সময় হলে সে তার স্ত্রীকে আবারও জানাবে। হঠাৎ করেই একটি লোক তার পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখে তার মাথায় কোনো হেলমেট নেই। আর কনস্ট্রাকশনের কাজ চলাকালীন অবস্থাতে প্রত্যেকটা কর্মীরই মাথায় হেলমেট পরা বাধ্যতামূলক। তাই সে তাকে বলতে থাকে, তুমি কেন হেলমেট পরোনি? তবে তাকে হেলমেট পরার বিষয়টি বলার পাশাপাশি সুজন লক্ষ্য করে তার ঘাড়ে একটি ট্যাটু আঁকানো আছে। সুজন পেছন থেকে দেখছিল বলে সেই ব্যক্তিটির চেহারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারে না। সে ভাবে এই ব্যক্তিটি হয়তো তাদের কনস্ট্রাকশনের আন্ডারেই কর্মরত কোনো ব্যক্তি। তবে এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারি এই ব্যক্তিটি হয়তো কোনো কুমতলব নিয়ে এখানে এসেছে, কারণ সে আশ্চর্যজনক একটি মেশিন সেখানে সেট করছে, যে বিষয়টি আশেপাশের কেউই ভালোভাবে খেয়াল করে না। পাশাপাশি এই ব্যক্তিটি আননোন এই মেশিনটি কেন এখানে সেট করছে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি দুটি শ্রমিক পাশাপাশি কাজ করছে। তাদের মধ্যেকার একটি শ্রমিকের সিঁড়ি অনেকটাই নড়বড়ে হয়ে আছে। হয়তো এটা পূর্ব পরিকল্পিত হতে পারে। এরপর আমরা দেখতে পারি সে কর্মী কাজ করতে করতে সেখান থেকে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত সেফটি বেল্টের কারণে সে ব্যক্তিটি সেখানে ঝুলে পড়ে, যা দেখে তাদের সাইডের লিডার সুজন সেখানে সঙ্গে সঙ্গে চলে যায়। যদিও তাকে উদ্ধার করার জন্য তাকে অনেকটাই ঝুঁকি নিতে হয়, তবুও সুজন তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সিনটি শিফট হয়। আমরা মিউনকে তার ফোন অপারেট করতে দেখি। এ সময় মিউনের ফোনে একটি আননোন কোম্পানি থেকে মেসেজ এসেছে, যে মেসেজে দেখা যাচ্ছিল কোনো একটা কোম্পানি তাকে কোনো পণ্য কিনলে ডিসকাউন্ট দিবে বলে জানাচ্ছে। মিউন তখন সেই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে বসে। ঠিক এই সময়ে তার কাছে একটি কল চলে আসে। কলটি রিসিভ করা মাত্র মিউনের সাথে একটি ছেলে কথা বলে ওঠে। ওপাশ থেকে কথা বলছিল কিম নামের একজন ব্যক্তি, যে মিউনকে জানায়, আমি একজন লয়ার। আপনার হাজব্যান্ড অর্থাৎ সুজন আমার খুব কাছের বন্ধু। সে ব্যক্তি মিউনকে জানায় কিছুক্ষণ আগে সুজন যেখানে কাজ করে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পাশাপাশি সেই ব্যক্তিটি সেখানেই মারা যায়। আর এই ব্যক্তিটির মৃত্যুর কারণ হিসেবে এখন সুজনকেই দায়ী করা হচ্ছে। তো যাই হোক, এসব কথা মিউন শুনে অনেকটাই ভেঙে পড়ে। এরপর মিউন সেই কলটি কেটে সঙ্গে সঙ্গে সুজনকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সুজনের ফোনে তার কল পুচ্ছিল না। মিউন তাই উপায় না পেয়ে সেই কনস্ট্রাকশন কোম্পানিতে কল দিয়ে বসে, যে কোম্পানির আন্ডারেই সুজন কাজ করত। সেখানে কল দিয়ে মিউন জানতে পারে সকল কথাই সত্য। সুজন এখন খুব খারাপভাবে ফেসে গেছে। আর এই কলটি কাটতে না কাটতে মিউনের ফোনে আরেকটি কল চলে আসে। আর এই কলটি এসেছিল বুসান পুলিশ স্টেশন থেকে, যে পুলিশ স্টেশন থেকেও মিউনকে কনফার্ম করা হচ্ছিল সুজন অপরাধী বলে তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। থানার কলটি কাটতে না কাটতে কিম আবারও কল দিয়ে বসে। তখন মিউনকে সে জানায় এই বিষয়টি অনেকটাই জটিল হতে যাচ্ছে। যেহেতু অর্কার মারা গেছে, তাই এখন তাকে একটি মার্ডার কেসে ফাঁসানো হয়েছে। আর এই বিষয়টি নিয়ে যতটা সময় নষ্ট করা হবে, কেসটা ততটাই জটিল হবে। তাই আমাদের উচিত যতটা দ্রুত সম্ভব এই কেসটা সমাধান করে ফেলা। এ সময় কিম তাকে অফিসের সেটেলমেন্ট ফি দিতে বলে, বিনিময়ে তারা এই কেসটি ক্লোজ করে দেবে। আসলে ওই সময় তার কি করা উচিত সে কোনোভাবেই বুঝতে পারছিল না।
তাই সে ভাবতে থাকে কিম নামক এই ব্যক্তিটির উপরে নির্ভর করা ছাড়া তার আর কোনোই উপায় নেই। অন্যদিকে মিউন সুজনকে খুবই ভালোবাসত, এমনকি তাদের সংসারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবন উপার্জন করে কিছু টাকা সে ব্যাংকে রেখেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যত টাকাই লাগুক সে সুজনকে ছাড়িয়ে আনবে। মিউন যখন টাকার পরিমাণ জানতে চায়, কিম তখন তাকে উত্তরে জানায় $70,000 লাগবে। $70,000 কিন্তু মিউনের জন্য একদমই কম সংখ্যা ছিল না। তবুও সে দ্বিধাবোধ না করে মিউন সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টটি ওপেন করেই $70,000 কিমের দেওয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি সুজন সহ তার কর্মীরা সবাই খুশি, আর এর পিছনে কারণ হচ্ছে সে কিছুক্ষণ আগেই তার জীবন বাজি রেখে সেই কর্মীটিকে উদ্ধার করেছে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি সেখানে কোনো কর্মী আসলে মারা যায়নি। এমনকি মিউনকে কল করে কিম নামের যে ব্যক্তিটি সুজন সম্পর্কে যা কিছু বলেছিল সবকিছুই মিথ্যা। সুজনকে অ্যারেস্ট করা তো দূরে থাক, এখানে কেউ মৃত্যুবরণও করেনি। এরপর দেখা যায় সুজন সে বিল্ডিংয়ের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। ফোনটি হাতে নিতে সে দেখতে পারে মিউন অলরেডি তাকে অনেকগুলো কল দিয়েছে। তাই সে দেরি না করে তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে কল দিয়ে বসে। কলটি রিসিভ করে মিউন সুজনকে জানায়, তুমি কি এখনো পর্যন্ত অ্যারেস্টেড অবস্থায় আছো? সুজন মিউনের কথা শুনতে একদমই অবাক হয়ে যায়। সে বলে, আমি কেন অ্যারেস্ট হব? মিউন তখন অনেকটাই অবাক হয়ে যায়। সে সুজনকে বলে, কিম নামের কোনো বন্ধু কি তোমার ছিল না? সুজন বলে, কিম নামের কোনো ব্যক্তিকেই তো আমি চিনি না, আমার বন্ধু হবে সে কিভাবে? আর এই কথা শুনে মিউন সঙ্গে সঙ্গে সবকিছুই বুঝে যায়। আসলেও মিউন যখন সেই লিঙ্কে ক্লিক করেছিল ঠিক তখনই তার ফোনটি হ্যাকড হয়ে গিয়েছিল। এরপর থেকে সেই হ্যাকারগুলোই মিউনকে কল দিয়ে নানা সময় নানা কথা বলেছে। এমনকি কিমের পরিচয়ে $70,000 তার থেকে হাতিয়ে নিয়েছে, যেটা মিউন বুঝতে পেরে একদমই পাগল হয়ে যায়। তার সারা জীবনের কষ্টে উপার্জিত টাকা এখন হ্যাকারদের হাতে। তাই সে এক মুহূর্তে দেরি না করে সঙ্গে সঙ্গে সে ব্যাংকে চলে যায়। সেখানে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে সে জানায় তার সব টাকায় হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। সে বারবার অনুরোধ করতে থাকে হ্যাকারের অ্যাকাউন্ট থেকে যেন সকল টাকাই তার কাছে ফিরিয়ে আনা হয়। কিন্তু এতক্ষণে সেই হ্যাকারের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে, এমনকি সেই অ্যাকাউন্টগুলো থেকে টাকাও উত্তোলন করা হয়েছে। তাই সে ব্যাংকের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না সেই টাকাগুলোকে মিউনের অ্যাকাউন্টে ফিরিয়ে নিয়ে আসা। যেটা শুনে মিউন সঙ্গে সঙ্গে সে ফ্লোরে পড়ে যায়। মিউন কোনো উপায় না পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থাতে মিউনের কাছে কিম আবারও কল করে। মিউন তার কণ্ঠ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে। সে তাকে রিকোয়েস্ট করতে থাকে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। কিম নামক সে ব্যক্তিটি কোনোভাবে টাকা দেওয়া তো দূরে থাক, সে হাসতে শুরু করে, যার কারণে সে অনেকটাই অন্যমনস্ক হয়ে পথ পার হচ্ছিল। এর মধ্যে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এরপর আমরা দেখতে পারি মিউনকে অলরেডি হসপিটালে নেওয়া হয়েছে। সুজন এতক্ষণে মিউনের অ্যাক্সিডেন্টের কথা জেনে সেই হসপিটালে চলে আসে। সে এসে দেখতে পারে মিউনের অবস্থা অনেকটাই খারাপ, বলা যেতে পারে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ সময় সুজন মিউনের ফোনটি তার হাতে নেয়। ফোনটিতে থাকা কল রেকর্ডিংগুলো শুনে সে বুঝতে পারে মিউনের সাথে এতক্ষণ কি ঘটেছে। এর মধ্যেই সুজনের কোম্পানি ম্যানেজার তাকে কল করে বসে। সুজনকে সে জানায় কিছু লোক প্রতারণা করে তার কাছ থেকে $3 মিলিয়ন হাতিয়ে নিয়েছে। ম্যানেজার এরপর এক মুহূর্ত দেরি না করে সে কলটি কেটে দেয়। সুজন বুঝতে পারে ম্যানেজার হয়তো খারাপ কিছু করতে চলেছে, তাই সে তার ম্যানেজারকে বারবার কল করতে থাকে। কোনোভাবে তার ম্যানেজার তার কলের রেসপন্স করে না। ঘটনাস্থলে পৌঁছার পরে সুজন দেখতে পারে অলরেডি তার ম্যানেজার আত্মহত্যা করেছে। এরপর আমরা দেখতে পারি একটি কর্মী ম্যানেজারের বাসায় এসে অনেক রাগারাগি করে। এই কর্মীটি আসলেও অনেকটাই কষ্ট পেয়েছে, কারণ তাদের ম্যানেজার যে টাকা হারিয়ে ফেলেছে সে টাকার অংশ তো আসলেও কর্মীদেরই ছিল, আর এতগুলো টাকা হারানোর জন্য সেই কর্মীটি পাগল হয়ে গিয়েছে। এ সময় সুজন তাকে থামাতে গেলে সেই ব্যক্তিটি তাকে বলে, আপনি তো একজন ডিটেকটিভ ছিলেন, আপনি কি পারেন না আমাদের এই টাকাগুলো ফিরিয়ে আনতে? আর এই ব্যক্তিটির এতটা কষ্ট পাওয়ার পিছনে কারণ ছিল এই টাকাগুলো দিয়ে সে তার মেয়ের চিকিৎসা করত। এখন তো তার মেয়ের চিকিৎসার জন্য তার কাছে অবশিষ্ট একটা টাকাও নেই। সুজন তখন সেই ব্যক্তিসহ আরও সব কর্মীর খারাপ অবস্থা দেখে রাজি হয়ে যায়। যেহেতু তাকে ডিটেকটিভ পদ থেকে বহিষ্কার করা হয়েছে, একা একাই সে এই স্ক্যামারদের বিরুদ্ধে লড়াই করবে। এরপর দিন সুজন সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। এ সময় সেই ব্যক্তিকে সে দেখতে পারে, যে ব্যক্তির গলায় একটি ট্যাটু ছিল, যাকে সে হেলমেট পরতে বলেছিল। এ সময় সেই অ্যাসিস্ট্যান্ট মেয়েটি বলে, এই ছেলে তো আমাদের এখানকার ওয়ার্কার না, সে তাহলে এখানে কি করছিল? তারপর সুজন খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে এই ব্যক্তিটি সেখানে নেটওয়ার্ক জ্যাম করে রাখার জন্য বিশেষ একটি মেশিন সেখানে সেট আপ করেছিল। নেটওয়ার্ক জ্যাম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে পরবর্তীতে মিউনের টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি এই কোম্পানির ম্যানেজারের সাথেও তারা প্রতারণা করেছে। আর এসব কিছুর পরে সুজন সবকিছুই পরিষ্কার বুঝে যায়, যার কারণে সে সঙ্গে সঙ্গে সেই শহরের প্রত্যেকটা ট্যাটু শপে যেতে শুরু করে। শপকিপারদের সুজন সেই ছবিটি দেখিয়ে জানতে চায় তারা এই ব্যক্তিটিকে কোনোভাবে চেনে কিনা। আর এভাবে খুঁজতে খুঁজতে সুজন একটা সময় সেই ট্যাটু শপ খুঁজে পায়। ট্যাটু আর্টিস্ট তখন সুজনকে তার সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেয়। সুজন জানতে পারে এই ব্যক্তিটি আসলেও ট্রাভেল এজেন্সিতে কাজ করে। তবে আমরা দেখতে পারি সেই ব্যক্তিটা আসলেও ট্রাভেল এজেন্সির নামে অনেকগুলো মানুষকে এক দেশ থেকে আরেক দেশে ইল্লিগেলি পার করে দিচ্ছে। মূলত সে সবসময় ইল্লিগেল কাজই করত। এরপর সুজন ঠিকানা অনুযায়ী সে এজেন্সিতে পৌঁছে যায়। এমনকি সে ট্যাটুওয়ালা ব্যক্তিকেও সে দেখতে পারে। তবে সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক না করে তাকে অনেকক্ষণ অবজার্ভ করতে থাকে।
এক পর্যায়ে সেই ট্যাটুওয়ালা ব্যক্তিটি যখন তার গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ে তখন সুজন তার পিছু লাগে। সুযোগ বুঝে সে তার গাড়ি দিয়ে সেই ট্যাটুওয়ালা ব্যক্তিটির গাড়িতে ধাক্কা দেয়। এরপর সুজন ঘটনাস্থলেই তাকে ধরে ফেলে। সুজন তাকে ধরে মিউনের সে কল রেকর্ডিং তাকে শোনাতে থাকে। তাকে জিজ্ঞাসা করে কিম নামের এই ব্যক্তিটি আসলেও কে। তখন সে সুজনকে জানায় কিম নামের কোনো ব্যক্তিকেই সে চেনে না, সে আসলেও যাকে চেনে তার নাম মিস্টার পার্ক। কথা শেষে সুজন তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর সিনটি পরিবর্তন হয়। একটি পুলিশ অফিসার কনস্ট্রাকশন সাইটের সকল প্রকার কর্মীদেরকে নিয়ে একটি কনফারেন্স করছে। সেখানে তাদেরকে বোঝানো হচ্ছে কিভাবে স্ক্যাম করা হয় আর কিভাবে এই স্ক্যামিং থেকে নিজেকে সরিয়ে রাখা সম্ভব। সুজন এরপর সোজা গিয়ে লিয়ের সাথে দেখা করে, যিনি ছিলেন গোয়েন্দা প্রধান। সুজন এই সময় গোয়েন্দা প্রধান লিকে সকল ঘটনাই খুলে বলে, এমনকি সে মিস্টার পার্ক সম্পর্কেও সব ঘটনা তাকে জানিয়ে দেয়। মিস্টার লি তখন সুজনের সকল কথা শুনেই জানায়, আমরাও চেষ্টা করছি মিস্টার পার্ককে ধরার জন্য। পাশাপাশি মিস্টার লি সুজনকে জানায় আসলেও চক্রটি পরিচালনা করা হচ্ছে চায়না থেকে, তাই বলাই যেতে পারে চায়না পুলিশের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। যে কথাগুলো শুনে সুজন মনে করতে থাকে তাহলে কি পুলিশ নিষ্ক্রিয় থাকবে, যার কারণে সে অনেক রেগে যায়। লিকে তখন উচ্চ গলায় সে বলতে থাকে, আপনাদের সাথে যখন স্ক্যামিং করা হবে তখন কি এটার কাজ শুরু করবেন? আর এগুলো কথা বলার পাশাপাশি সুজন বুঝতে পারে পুলিশকে দিয়ে কোনো কাজই হবে না, যা করার তাকেই করতে হবে। এরপর সিন শিফট হয়। আমরা দেখতে পারি একটি সুন্দরী মেয়েকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছিল সে চাঁদ দেখার জন্য এই অবস্থাতে শুয়ে আছে। কারণ আপনারাই বলেন তো, কাউকে যদি গলা পর্যন্ত পুঁতে রাখা হয় তাহলে তার মুখে কি কোনোভাবে হাসি থাকতে পারে? আসলেও ঘটনা হলো সে তার হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে একটি গ্যাংয়ের টাকা সে আত্মসাৎ করেছে, যার কারণে সে গ্যাংটি তাকে ঠিকই ধরে ফেলেছে। শাস্তিস্বরূপ তাকে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে। এরপর সুজন সে মেয়ের হ্যাক করা সকল টাকাই সে গ্যাংদের বুঝিয়ে দিয়ে তাকে উদ্ধার করে। এই মেয়েটি তখন এমন ভাব নিয়ে স্মোকিং করছিল যেন কোনো কিছুই হয়নি। তো যাই হোক, সুজন আগে থেকেই তাকে চিনত আর তার হ্যাকিং স্কিলকে কাজে লাগানোর জন্য সে তাকে এখন উদ্ধার করতে এসেছে। এই সময় সে মেয়ে হ্যাকারটি তাকে বলে, আসলেও কি হয়েছে তোমার সাথে? তুমি এখন কোথায় থেকে উড়ে এসে আমাকে বাঁচালে? এর পেছনে তোমার উদ্দেশ্য কি বলো তো? সুজন এই সময় তার ম্যানেজার এবং তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া সকল ঘটনায় তাকে খুলে বলে। পাশাপাশি সুজন সকল কল রেকর্ড তাকে দিয়ে বলে, এই কলগুলো কোথায় থেকে এসেছিল সেটা আমাকে অবশ্যই কালকের মধ্যে জানাবে। এরপর দিন সুজনের সাথে সেই হ্যাকার মেয়েটির একটি কফি শপে দেখা হয়। মেয়ে হ্যাকারটি তখন তার ল্যাপটপ ওপেন করে। সুজনকে সে সবকিছুই ভালোভাবে বুঝিয়ে দেয়। সে বলতে থাকে, তুমি যে কল রেকর্ডগুলো দিয়েছো সেই কলগুলো চায়না সহ বিভিন্ন দেশ থেকে এসেছে, কিন্তু এই কলগুলো যেখান থেকে এসেছে তারা অনেক স্ট্রং প্রোটেকশন ব্যবহার করছে, যার কারণে আমরা খুব ভালোভাবে তাদেরকে ট্রেস করতে পারছি না। অর্থাৎ ধরে নিতে পারো তাদের এক্সাক্ট লোকেশন কোনোভাবেই বের করা সম্ভব না। সে আরও বলতে থাকে, একটি বিজ্ঞাপনের দেওয়া লিঙ্কে ক্লিক করার জন্যই তোমার স্ত্রীর ফোনটি হ্যাক হয়ে গিয়েছিল। এই হ্যাকিংয়ের পরেই বিভিন্ন নাম্বার ক্রিয়েট করে তোমার স্ত্রীর সাথে তারা কথা বলেছে। এইভাবেই তোমার স্ত্রীর সাথে তারা প্রতারণা করেছে। আর তারা যে নাম্বারগুলো দিয়ে তোমার স্ত্রীকে কল করেছে সেগুলো ছিল সবগুলি ফেক নাম্বার, যার কারণে বলতে পারো তাদের কোনো ইনফরমেশনই পাওয়া সম্ভব না। অর্থাৎ আমরা চাইলেই তাদের কোনো লোকেশনই ট্রেস করতে পারবো না। তবে এখানে একটি ব্যাপার আছে, তাদের কল রেকর্ডের নয়েজগুলো থেকে বোঝা যাচ্ছিল তারা আসলেও দু একজন নিয়ে কাজ করে না, সেখানে অনেকগুলো মানুষ টিম আপ করে কাজ করে। এর মধ্যেই সুজনের ফোনে একটি মেসেজ আসে, যে মেসেজটি তার একটি ডিটেকটিভ বন্ধু তাকে পাঠিয়েছে, যেখানে মিস্টার পার্কের লোকেশন দেওয়া আছে। আর এই লোকেশন অনুযায়ী মিস্টার পার্কে আজকে সেই পুলিশরা ঘেরাও করবে। এরপর আমরা ঘটনাস্থলে পুলিশের গাড়ি দেখতে পারি। তবে সুজন যে সেখানে আছে সেটা পুলিশ কোনোভাবে জানে না, যার কারণে সুজন পুলিশ পৌঁছে যাওয়ার আগেই মিস্টার পার্কের সাথে দেখা করতে যায়। সুজন ভিতরে প্রবেশ করতে দেখতে পারে সেখানে অনেক মানুষ একসাথে কাজ করছে, যেখানে তারা রীতিমতো ব্যাংকের ফেক কার্ড তৈরি করছে। সুজনের পাশাপাশি একটি পুলিশও ছদ্মবেশ নিয়ে ভিতরে প্রবেশ করেছে। আর যে ব্যক্তিকে সুজন দেখা মাত্র চিনতে পারে, কারণ সে তো এই ডিপার্টমেন্টই একসময় চাকরি করত। তো যাই হোক, এরপর সুজন সোজা মিস্টার পার্কের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পরে মিস্টার পার্ক তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো? তোমাকে তো আমি এর আগে কখনো দেখিনি, তুমি কি আমাকে চেনো? সুজন মিস্টার পার্কের একটা প্রশ্নেরও উত্তর দেয় না। উল্টা সে তখন তাকে বলে, আপনার সামনে একটি বিশাল বিপদ হতে যাচ্ছে। পুলিশের গাড়ি নিচে অপেক্ষা করছে আপনাকে ধরার জন্য। এমনকি ছদ্মবেশে একটি পুলিশ ভিতরে প্রবেশ করেছে। এরপর সুজন সেই ছদ্মবেশে আসা পুলিশটিকে দেখিয়ে দেয়। আর এগুলোর পিছনে কারণ তো আপনারা বুঝতেই পারছেন, আসলে সে মিস্টার পার্কের বিশ্বাস অর্জন করতে চাচ্ছে। এরপর মিস্টার পার্কের লোকজনরা সেই ব্যক্তিকে সার্চ করে। সেই ব্যক্তিকে সার্চ করার পরে তারা তার কাছে একটি কার্ডও পেয়ে যায়, যে কার্ডে স্পষ্টভাবে বোঝা যায় সে একজন পুলিশের লোক, যার কারণে মিস্টার পার্ক সুজনের উপরে খুবই খুশি হয়ে যায়। সে তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? বলো তুমি আমার কাছে কি চাচ্ছ? সুজন বলে, একটি লোক আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সে আমাকে বলেছে আপনি চাইলেই আমাকে অনেক টাকার বেতনে একটি চাকরি দিতে পারেন। আর সত্যি বলতে অনেক টাকা ইনকাম করা আমার অনেক দিনের শখ। এর মধ্যে দেখা যায় বাইরে থাকা পুলিশগুলো বুঝে গেছে ভিতরে পাঠানো সেই পুলিশ ধরা পড়ে গেছে, যার কারণে তারা দেরি না করে তাদের উপরে অ্যাটাক করে বসে।
এতে সেই কোম্পানি কর্মরত প্রত্যেকটা ব্যক্তি ভিতরের সকল প্রকার ডকুমেন্ট নষ্ট করা শুরু করে, যেন পুলিশগুলো এসে কোনো ডকুমেন্টই খুঁজে না পায়। কিন্তু এর মধ্যেই পুলিশ সেখানে ঢুকে পড়ে। কর্মরত প্রত্যেকটা ব্যক্তির সাথে পুলিশের ফাইট শুরু হয়। তবে মিস্টার পার্কের লোকজন তাকে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছিল। আমরা এই সময় মিস্টার পার্কের পাশে সুজনকেও দেখতে পারি, যে কিনা বারবার বিপদ থেকে মিস্টার পার্ককে বাঁচানোর চেষ্টা করছিল। এমনকি একটা সময় আমরা দেখতে পারি মিস্টার পার্ককে বাঁচানোর জন্য পুলিশের সাথেও সে ফাইট করতে শুরু করে। সুজন এই সময় মাস্ক পরেছিল বলে সেখানকার কেউই তাকে চিনতে পারছিল না। তবে ফাইটিংয়ের একটা পর্যায়ে লি তার মাস্ক টান দিয়ে খুলে ফেলে। সঙ্গে সঙ্গে তারা সুজনকে দেখে ফেলে, আর এই ফাঁকেই মিস্টার পার্ক সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সুজনও পালিয়েছে। ঠিক যখনই সুজন সেই হ্যাকার মেয়েটির গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন মিস্টার পার্ক তার গাড়ি পিছন দিকে এনে সুজনকে উঠতে বলে। সুজন তখন সেই হ্যাকার মেয়েটির গাড়িতে না উঠে মিস্টার পার্কের গাড়িতে উঠে পড়ে। পথের মধ্যে পার্ক সুজনকে বলে, তুমি তো আমার জন্য অনেক কিছুই করলে, তোমার জন্যই আজকে পুলিশের হাত থেকে বেঁচে ফিরলাম, তোমার অন্য কোনো মতলব নেই তো? সুজন তখন তাকে বলে সে তাদের চায়নার মেইন অফিসে কাজ করতে চায়, কারণ সে অনেক টাকা উপার্জন করতে চায়। আর এই কারণেই সে পার্কের সহযোগিতায় তাদের মেইন অফিসে যেতে চাচ্ছে, কারণ এখন তো সে আর কোরিয়াতে থাকতে পারবে না। সুজনের সব কথা শুনে পার্ক তাকে একটি কার্ড দিয়ে দেয়। সে বলে এই কার্ডটি নিয়ে গিয়ে চায়নার একটি লোকেশনে দেখালে সেখানকার লোকজন তোমাকে শিওনের সাথে দেখা করিয়ে দেবে। পার্ক এ সময় সুজনকে আরও বলতে থাকে যে এই কাজটা কিন্তু তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ না, কারণ কাজ করার উদ্দেশ্যে চায়নার ওই অফিসে যতজনই গেছে তারা কেউই আর ফিরে আসতে পারেনি। আর তাদের মধ্যে কথোপকথন শেষে পার্ক তার গাড়িটি একটা জায়গায় ব্রেক করে সেখানে সুজনকে নামিয়ে দেয়। পার্কের গাড়ি থেকে নেমেই সুজন সঙ্গে সঙ্গে পুলিশ অফিসে কল দিয়ে বসে। এরপর সে পুলিশ অফিসে সে পার্কের গাড়ির নাম্বার এবং সকল প্রকার ডিটেলস তাদেরকে জানিয়ে দেয়। আর এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারি সুজন আসলেও পার্কে কেন সহযোগিতা করছিল। আসলেও সে পার্কের বিশ্বাস অর্জন করার মাধ্যমে সকল প্রকার তথ্য তার থেকে নেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক, সুজনের দেওয়া ইনফরমেশন অনুযায়ী পুলিশ সহজেই পার্ককে ধরে ফেলতে পারবে। আমরা দেখতে পারি সুজন সেই হ্যাকার মেয়েটি অর্থাৎ ক্যাংয়ের সহযোগিতায় নকল পাসপোর্ট তৈরি করছে, যেন এই ডকুমেন্টের মাধ্যমে সে সহজেই চায়নাতে বুঝতে পারে। এরপর দেখা যায় সুজন তার ফেক পাসপোর্টের মাধ্যমে চায়নাতে চলেও এসেছে। চায়না আসার পর শিওনের লোকেশন অনুযায়ী সেখানে সে পৌঁছে যায়। পরে দেখা যায় শিওনের লোকজন তাকে সন্দেহ করে মারধর শুরু করে দেয়। এরপর শিওনের কথা মতো তার লোকজন তার সকল ডকুমেন্ট চেক করতে থাকে। ডকুমেন্ট চেক করার পরে তারা দেখতে পারে সুজন যা কিছু বলেছে তার ডকুমেন্ট অনুযায়ী সবকিছু মিলে যায়, অর্থাৎ সে কোনো কিছুই তাদেরকে মিথ্যা বলেনি। আর সকল ইনফরমেশন মিলে যাওয়ার পিছনে প্রধান কারণটা ছিল সুজন তো আগে থেকেই তার সকল ডকুমেন্টই নকল করেছিল। শেষ পর্যন্ত সুজনের ডকুমেন্টে কোনো প্রকার সমস্যা না থাকায় তারা তাকে দলে নিয়ে নেয়। তবে সুজনের ফোনটি তারা টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেয়, যেন পরবর্তীতে এই ফোনটি সে কোনোভাবেই ব্যবহার করতে না পারে। এরপর দেখা যায় তারা সুজনের চোখ বেঁধে ফেলছে, কারণ তারা সুজনকে এখন তাদের মেইন অফিসে নিয়ে যাবে। আর চোখ বাঁধার পিছনে প্রধান কারণ হচ্ছে সুজন যেন কোনোভাবেই তাদের মেইন অফিসের লোকেশন না বুঝতে পারে। সুজন অফিসে ঢোকার পরে খুব ভালোভাবে লক্ষ্য করে তাদের এই অফিসটা আসলেও অনেক বড়। এখানে সে যা চিন্তা করেছিল তার চেয়েও বেশি মানুষ কাজ করে। এমনকি সেখানে কর্মরত প্রত্যেকটা ব্যক্তিরই ড্রেস কোড আছে। সুজনকেও একটি ড্রেস কোড দেওয়া হয়, আর এই ড্রেস কোডটি হচ্ছে 71। এই অফিসের অনেকগুলো অদ্ভুত ব্যাপার আছে, আর সেগুলো হচ্ছে এই অফিসের কোনো কর্মীরই পার্সোনাল কোনো ডিভাইস থাকা যাবে না, অর্থাৎ কোনো ফোন, ল্যাপটপ অথবা যে কোনো প্রকার কিছু। অফিস থেকেই তারা যা কিছু দেবে শুধুমাত্র সেটাই তারা ব্যবহার করতে পারবে। দ্বিতীয় অদ্ভুত ব্যাপারটি হচ্ছে সেখানকার কোনো কর্মী বাইরে যেতে পারবে না। কি অফিস রে বাবা! আমরা প্রত্যেকদিন মাত্র 8 থেকে 10 ঘন্টা অফিস করেই প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। শেষের আওয়ারগুলোতে দেখা যায় অফিসের প্রতি বোরিং ফিল হয়। আর এই অফিসের কর্মীগুলো একবার ঢুকে আর কোনোদিনও বের হতে পারেনি। তো যাই হোক, সুজন লক্ষ্য করে এখানকার ওয়ার্কারদের একটাই কাজ ছিল, আর সেটা হলো মানুষের সাথে প্রতারণা করে তাদের থেকে ধন সম্পত্তি নিয়ে নেওয়া। আর এই কাজগুলো যেন তারা উৎসবের সাথে করছিল। এই কর্মীগুলো মূলত বিভিন্ন টিমে ভাগ হয়ে কাজ করত। তাদের প্রত্যেক দিন কোনো না কোনো টাস্ক দেওয়া হতো, আর এই টাস্কগুলো পূরণ করে তারা কোটি কোটি টাকা মানুষের থেকে হাতিয়ে নিত। ঠিক যেভাবে সুজনের স্ত্রী মিউনের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিয়েছে, এমনকি সুজনের ম্যানেজারের সাথেও তারা প্রতারণা করেছে। এছাড়াও দেখা যায় এই অফিসের নিচের ফ্লোরের চেয়ে উপরের ফ্লোরের কর্মীগুলো বেশি পাওয়ারফুল ছিল। তবে কোনো ফ্লোরের কর্মীরাই নিজেদের ফ্লোর ছাড়া অন্য ফ্লোরে কি হচ্ছে সেটা সম্পর্কে কিছুই জানত না। সুজন যেহেতু আজকে নতুন ঢুকেছে, যার কারণে সুজনকে একদম নিচের ফ্লোরে কাজ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ মানদণ্ড হিসেবে দেখতে গেলে সুজনের অবস্থা একদমই প্রাইমারি লেভেলে। তবে এদের মধ্যে যারা ভালো কাজ করছে তাদেরকে প্রমোশন দিয়ে উপরের ফ্লোরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সুজন একদিন সেই অফিসে একটি পরিচিত ভয়েস শুনতে পারে। যে ভয়েস শোনা মাত্র সে বুঝতে পারে এই সেই ব্যক্তি যে কিম সেজে তার স্ত্রীর সাথে প্রতারণা করেছিল। আসলেও এই ব্যক্তি ছিল এই অফিসের প্ল্যানিং ডিপার্টমেন্টের হেড পিকক। মূলত এই ব্যক্তি কিভাবে সকল মানুষের টাকা হাতিয়ে নেওয়া যায় সেটা প্ল্যান করত। এর মধ্যে দেখা যায় একটি কর্মী কাজ করতে করতে কিছু টাকা সরিয়ে ফেলেছে, যার কারণে পিকক সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে। এর মধ্যে সেখানে ডিরেক্টর শিওন চলে আসে।
পিকক তখন শিওনকে সবকিছুই জানিয়ে দেয়। পাশাপাশি সে বলে, এই ব্যক্তিটির অপরাধ ধরার দায়িত্ব তো আপনার উপর ছিল, কিন্তু আমি আপনাকে সহযোগিতা করলাম। এরপর শিওন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সে কর্মীকে বেধড়ক মারতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি রাত হলে সুজন তার এক সহকর্মীর সাথে কথা বলতে থাকে। তার সাথে কথা বলার সময় সে জানতে পারে পিকক আসলেও একটা বড় কোম্পানির ভিপি ছিল। সেই কোম্পানি কোনো কারণে তাকে বাদ দিয়ে দেয়। এরপর তার জব চলে যাওয়ার পরে সে এসব কাজের সাথে জড়িয়ে পড়ে। এছাড়াও তাদের এই কল সেন্টারের প্রেসিডেন্টের নাম হচ্ছে মিস্টার হং। তবে মিস্টার হং শিওনকে বেশি বিশ্বাস করে, যার কারণে পিকক শিওনকে হিংসে করে। আর এই কারণে শিওন এবং পিককের মধ্যে বেশ খোঁচাখুচির সম্পর্ক ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি মিস্টার পার্ককে আসলেও পুলিশ ধরে ফেলেছে, এমনকি তাকে অনেক বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। পাশাপাশি তাদের নাম্বার চেঞ্জিং ডিভাইসগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এর জন্য চায়নার মেইন অফিসের সাথে তাদের কানেকশন ধীরে ধীরে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আর এই কারণে সে ডিসিশন নেয় কোরিয়ার সেই ব্রাঞ্চের সাথে সকল প্রকার যোগাযোগ সে বন্ধ করে দেবে। অন্যদিকে আমরা দেখতে পারি পিকক তার টিম নিয়ে মিটিং করছে। এই মিটিংয়ে সবাইকে সে বোঝাচ্ছিল কিভাবে একজন ব্যক্তিকে টার্গেট করে তার সকল প্রকার টাকা হাতিয়ে নেওয়া যায়। সে আরও বলতে থাকে, মানুষ যেগুলো বিষয়ে ভয় পায় এবং মানুষ যেগুলো আশা করে, এই বিষয়ের উপরে যদি আমরা টার্গেট করি তাহলে আমরা বেশি সাকসেসফুল হব, কারণ মানুষ এই দুটা জায়গাতে সবচেয়ে বেশি ধরা থাকে। আর এ সময় আমরা দেখতে পারি সুজন একটা ব্যক্তিকে লক্ষ্য করতে থাকে, যে ব্যক্তি মিটিং চলাকালীন অবস্থাতে তাদের সেই রুম থেকে টাকা সরানোর সময় কিছু টাকা সে তার আন্ডারে রেখে দেয়, যেটা দেখে সে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ধরিয়ে দেয়। যার মাধ্যমে পিকক ভাবতে থাকে এই কোম্পানিকে সে হয়তো আসলে ভালোবাসে। পিকক তখন তার সাথে কথা বলতে থাকে। সুযোগ বুঝে সুজন তাকে জানায় সে তার সাথে প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করতে চায়। পিকক এই সময় তার উপর খুশি হয়ে তার হাতে একটি নীল ফিতা বেঁধে 3rd ফ্লোরে নিয়ে যায়। এ ফ্লোরে যাওয়ার পরে একটি ছেলের সাথে তার ভালো বন্ধুত্ব হয়। বলতে গেলে সে ছেলেটি অনেক নিরীহ ছিল, এমনকি তাকে দেখে বোঝা যাচ্ছিল সে যেন এখানে এসে অনেকটাই ফেঁসে গেছে। সুজন অবশ্য প্রথম দিকেই তাকে দেখে বুঝে গিয়েছিল যে সে একজন ভালো মানুষ। সুজন তখন তার থেকে জানতে পারে এই ফ্লোর থেকেই মানি ম্যানেজমেন্ট করা হয়। এই রুমে শিওন ছাড়া আর কেউই যেতে পারে না, এমনকি সেখানে সকল প্রকার ডেটা সংরক্ষণ করা হয়। পাশাপাশি $10 মিলিয়ন এখানে মজুদ করা আছে। সেই ছেলেটি আরও জানায় সেই কনস্ট্রাকশনের $3 মিলিয়ন এখনও পর্যন্ত এই অফিসে পৌঁছায়নি, যেটা এখন তারা এই অফিসে নিয়ে আসার চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পারি সুজন পিককের রুম থেকে একটি গল্ফের বল চুরি করে নেয়। এরপর সুজন বলটি লিফটের দরজার ভিতরে রাখে, এই কারণে দরজা কিছুটা ফাঁকা থাকে। এরপর পিকক যখন পার্সোনালি একটা ব্যক্তির সাথে কথা বলতে থাকে, সেই কথাগুলো সে আড়াল থেকে শুনতে থাকে। পিকক আসলেও তার কাছে লুকিয়ে রাখা একটি ফোনের মাধ্যমে বাইরে কোনো ব্যক্তির সাথে কথা বলছিল। সে প্ল্যান করছিল পরবর্তী প্রজেক্টের $30 মিলিয়ন নিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে। তো যাই হোক, পিককের এই কথাগুলো চলাকালীন অবস্থাতেই সুজন শিওনের ফ্লোরে এসে পৌঁছায়। তবে এই সময় ডিরেক্টর শিওনকে সে দেখতে পেরে লুকিয়ে পড়ে। শিওং এবং হং তখন $30 মিলিয়ন নিয়ে কথা বলছিল। আর এ সময় হং শিওনকে জানায় পিককের বিষয় নিয়ে সাবধান থাকতে, কারণ হংও পিকককে এখন সন্দেহ করা শুরু করেছে। এ সময় তারা যখন কথা বলছিল তখন সুজন লুকিয়ে লুকিয়ে তাদের কনস্ট্রাকশনে $30 মিলিয়নের সে ফাইলটি সে মেয়ে হ্যাকার ক্যাংয়ের কাছে সেন্ড করে দেয়। এই ফাইলে লেখা ছিল সে টাকা রিসিভ করার গোপন কোড, এমনকি এই টাকা কোন সময় কোন জায়গা থেকে কালেকশন করতে হবে সকল প্রকার তথ্যই এখানে ছিল। সুজন কোনো রকম শিওন এবং হংয়ের কথার মধ্যেই এই মেইলটি পাঠিয়ে দেয়। এরপরে সে ডেস্কের সামনে লুকিয়ে পড়ে। এ সময় আমরা দেখতে পারি ওয়াকি টকির মাধ্যমে সবাইকে ইনফর্ম করা হচ্ছে যে প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে কেউ একজন মিসিং। এরপর শিওন প্রত্যেকটা দরজায় বন্ধ করে দিতে বলে। তারপর সে নিজে তাকে সার্চ করতে থাকে। আর এ সময় সুজন যে তার কর্মস্থলে পৌঁছবে সে রাস্তায় আর খোলা থাকে না, কারণ শিওন তো সকল দরজায় বন্ধ করে দিয়েছে। তাই মাথায় বুদ্ধি এঁটে সে একটি ভেন্টিলেটরের মধ্যে ঢুকে পড়ে। এরপর সোজা সে একটি বাথরুমের সামনে গিয়ে পড়ে। সে যখনই নামে সেখানকার সেই ছেলেটি তাকে দেখে ফেলে, যে ছেলের সাথে তার ভালো বন্ধুত্ব হয়েছে। তবে এই ছেলে এই বিষয়টি সম্পর্কে কাউকে জানায় না। অন্যদিকে দেখা যায় তন্ন তন্ন করে খুঁজে শিওন শেষ পর্যন্ত বাথরুমে চলে আসে। সেখানে এসে সে সুজনকে কোমরে বসে থাকা অবস্থায় দেখতে পায়, কিন্তু সে অনেকক্ষণ যাবৎ নিখোঁজ থাকায় শিওন তাকে সন্দেহ করে বসে, যার কারণে শিওন তাকে উড়াধুরা মেরে একটি রুমে বন্দি করে রাখে। পরদিন সকালবেলায় পিকক তার $30 মিলিয়ন প্ল্যানটি সকল কর্মীর সাথে শেয়ার করতে থাকে। এবার তাদের টার্গেট 400 জন চাকরি প্রার্থীর উপর। এই 400 জন বড় একটি কোম্পানিতে চাকরি করার জন্য অ্যাপ্লাই করেছে, তবে তাদের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। আর ওই কোম্পানির সার্ভারকে হ্যাক করে পিকক 400 জনের তালিকার সকল তথ্যই বের করে এনেছে। এবার পিককের প্ল্যান হচ্ছে 400 জনকেই কল করা হবে, তারপর রীতিমতো সবাইকে বলে দেওয়া হবে তাদের চাকরি হয়ে গেছে। তবে এই ব্যাপারে তাদেরকে একটি শর্ত জুড়ে দেওয়া হবে, ফাইনাল কনফার্মেশন না আসা পর্যন্ত তারা কাউকে জানাতে পারবে না যে তাদের চাকরি হয়েছে। পাশাপাশি চেক করা হবে তাদের কোনো লোন আছে কিনা, কারণ এই সকল ফর্মালিটিস বাইরের সকল কোম্পানিতেই করা হয়। আর তারা এই সকল ফর্মালিটিস পালন করবে যেন তারা মনে করে সত্যি সত্যি কোম্পানি থেকে কল দেওয়া হয়েছে। এরপরে 400 জনকেই কোম্পানির এমপ্লয়ার গ্যারান্টি ফান্ডে টাকা জমা দিতে বলা হবে। প্রত্যেক জনকে $30,000 দিতে বলা হবে।
তবে তারা যখন চাকরিতে জয়েন করবে তখন তাদেরকে এই টাকা ফেরত দেওয়া হবে। এরপর দেখা যায় পিককের এই প্ল্যান অনুযায়ী সবাই কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পরপরই তাদেরকে মোটিভেশন দেওয়া হচ্ছে। পিকক লাফিয়ে লাফিয়ে সবাইকে বলছে, এগিয়ে যাও, আমরা এই প্ল্যানিংয়ে অবশ্যই সফল হব, যে কথা সেই কাজ। কিছুক্ষণের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে, কারণ তারা তাদের প্ল্যানটা এমনভাবে এক্সিকিউট করেছে যে সাধারণ মানুষগুলো তাদেরকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আর এই চাকরির অফারটা এত বড় একটা কোম্পানির ছিল যে মানুষ খুব সহজেই সেই কোম্পানির ফান্ডে টাকা রাখতে কোনোভাবেই দ্বিধাবোধ করছে না। আর এই ফায়দা লুটছে এই স্ক্যামাররা। শেষ পর্যন্ত দেখা যায় এই 400 জন ব্যক্তির মধ্যে প্রায় 300 জনের টাকা তারা তুলে ফেলেছে। আর এইভাবে $10 মিলিয়ন তাদের অ্যাকাউন্টে চলে আসে, যেটা তাদের জন্য একটি বিগ অ্যামাউন্ট ছিল, যার কারণে সেখানকার সবাই মিলে অনেক আনন্দ করছিল। বন্ধুরা, মানুষ কিভাবে পারে অন্যের সবকিছু কেড়ে নিয়ে নিজে খুশি থাকতে? প্রত্যেকটা দিন যাচ্ছে, মানুষের মধ্যেকার সকল মানবতাই হারিয়ে যাচ্ছে। এই স্ক্যামিংগুলো শুধুমাত্র বিদেশে নয়, এখন আমরা আমাদের দেশেও দেখতে পারি, যেটা খুবই প্যাথেটিক। তো যাই হোক, এতগুলো টাকা মানুষের কাছ থেকে হাতে নেওয়ার পরেও তারা থেমে থাকে না। পিকক আবারও আরেকটি কোম্পানির উপরে প্ল্যান করে বসে, যে প্ল্যানটা তার আগের প্ল্যানিংয়ের সাথে হুবহু মিল ছিল। এবার তারা একটি সিকিউরিটি কোম্পানির উপরে টার্গেট করেছে। এই সিকিউরিটি কোম্পানিতে 600 জন অ্যাপ্লাই করেছে। এবার সে সকলকে জানায় সকালের মতো তারা একইভাবে যদি তাদের প্ল্যানিং এক্সিকিউট করতে পারে তাহলে তারা প্রায় $15 মিলিয়ন হাতিয়ে নিতে পারবে। এরপর দেখা যায় আগের কাজের সফলতার জন্য সে সবাইকে কমিশন দিতে থাকে। কমিশন দেওয়ার পাশাপাশি সবাইকে এত পরিমাণ মোটিভেট করতে থাকে যে সবাই উল্লাস করতে থাকে। সেই নিরীহ ছেলেটা এটা কোনোভাবেই নিতে পারছিল না। এ সময় আমরা আবারও প্রমাণ পাই যে সেই ছেলেটা আসলেও ভালো ছিল। এরপর দেখা যায় সে সুজনের রুমের সামনে চলে আসে। সুজন তখন সেই ছেলেটিকে বলে, আমাদের যে কোনোভাবেই হোক এদেরকে থামাতে হবে, তা না হলে হাজার হাজার মানুষ তাদের মাধ্যমে প্রতারিত হবে। এই ছেলেটি সুজনের সকল কথা শুনেই বুঝতে পারে সুজন আসলেও সত্য বলছে। এই ভেবে ছেলেটি সুজনের রুমে সে তালাটি খুলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি সে মেয়ে হ্যাকার ক্যাং তার একটি বন্ধুকে নিয়ে চায়নাতে চলে আসে। এরপর তারা সোজা সুজনের দেওয়া মেইলের লোকেশন অনুযায়ী পৌঁছে যায়। সেখানকার টেরোরিস্টরা তাদেরকে অনেক কিছুই জিজ্ঞাসা করতে থাকে। তখন তারা টাকা রিসিভ করা সেই কোডটি তাদেরকে দেখিয়ে দেয়, যার কারণে সঙ্গে সঙ্গে তারা মনে করে অবশ্যই হং তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তাই দেরি না করে তাদের কাছে $3 মিলিয়ন তারা দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখান থেকে পালানোর আগেই হংয়ের পাঠানো গ্যাং সেখানে পৌঁছে যায়। আসলেও তারাই ছিল অরিজিনাল গ্যাং। তারা এখানে এসে জানতে পারে যে তাদের কোড ব্যবহার করে এই ব্যক্তিগুলো টাকাগুলো নিয়ে যাচ্ছিল, যার কারণে তারা সেখানে তাদেরকে বেঁধে ফেলে মারতেই যাচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পারি গোয়েন্দা প্রধান লি সেখানে চলে আসে। আসলেও তাদের এখন উদ্দেশ্য সুজনকে বাঁচানো, যার কারণে তারা ক্যাংকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। এখানে আরেকটি ব্যাপার হলো, পুলিশ যে ক্যাংকে ফলো করতে করতে এখানে চলে আসবে সেটা সুজন খুব ভালো করেই জানতো। আর সুজনের তো বুঝতে না পারার কোনো কারণই নেই, কারণ সে নিজেও তো একসময় ডিটেকটিভ ছিল। এরপর পুলিশ সেই টিমকে আটক করে টাকাগুলো জব্দ করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি সুজন সেই বন্দি রুম থেকে বেরিয়ে এসেছে। প্রথমেই সে সেখানকার ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। অন্যদিকে শিওন জানতে পারে যে তার টিম অলরেডি পুলিশের কাছে ধরা পড়ে গেছে, পাশাপাশি তাদের সে টাকাগুলো পুলিশ জব্দ করেছে। শিওন খুব ভালো করেই বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যেই পুলিশ হয়তো এখানেও চলে আসবে, তাই সে তার প্রত্যেকটা কর্মীকে সকল ডকুমেন্ট সরানোর জন্য বলতে থাকে। পিকক এই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়। সে ভাবতে থাকে এই সব কিছুর পিছনে হয়তো শিওনের হাত আছে। ফ্লোর ম্যানেজারকে সে বলে শিওনের উপর নজর রাখতে, সে যেন কোনো প্রকার কুকর্ম করতে না পারে। সবকিছু শেষে সে তার রুমে ফিরে আসে। এসে সে দেখতে পারে সুজন অলরেডি একটি ফোন বের করে সেখানকার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। এ সময় পিকক হাতে একটি লাঠি নিয়ে সুজনকে পিছন থেকে আঘাত করে। শুরু হয়ে যায় তাদের মধ্যে তুমুল যুদ্ধ। এর মধ্যে শিওনও সেখানে চলে আসে। সে সেখানে এসেই পিককের মোবাইলটি দেখতে পারে, যেটা দেখে শিওন প্রচণ্ড রেগে যায়, কারণ সেখানে তো বাইরের কোনো ফোন ইউজ করা নিষেধ। কিন্তু পিকক তো লুকিয়ে লুকিয়ে এই ফোনটি ব্যবহার করেছে, যেটা দেখে শিওন বুঝতে পারে যে পিককের কোনো মতলব আছে, যার কারণে শিওন পিকককে মারতে শুরু করে। আর এই ফাঁকে সুজন সেখান থেকে আবারও পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি পিককের কথা মতো ফ্লোর ম্যানেজার এসে শিওনের পিঠে চাকু ঢুকিয়ে দেয়, আর এই আঘাতে শিওন সেখানেই মারা যায়। এর মধ্যে আমরা দেখতে পারি সুজন সে ফোনটা দিয়ে লিকে মেসেজ করার চেষ্টা করে, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে এই মেসেজটি লির কাছে কোনোভাবেই যাচ্ছিল না। এ সময় হংয়ের লোকেরা তাকে ধাওয়া করে বসে। এ সময় সে লিফটের রশিগুলোর মাধ্যমে উপরের তলায় এসে পৌঁছে, যার কারণে তার দেওয়া মেসেজটি লিয়ের কাছে চলে যায়। আর এ সময় সে হংয়ের লোকদের কাছে ধরা পড়ে যায়। সুজনকে রীতিমতো নিচে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। আর এই মুহূর্তের মধ্যেই পিকক তার সকল পরিচয় বের করে ফেলে। এমনকি একই সাথে পিকক শিওনের সকল প্রকার ডেটা হাতিয়ে নিতে থাকে। এ সময় শিওনের ফোনে প্রেসিডেন্ট হংয়ের কল চলে আসে। পিকক এই কলটি পিক করে। সে জানায় শিওন একজন ধোঁকাবাজ ছিল, কারণ শিওন এখানে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছে যে কিনা একজন পুলিশের লোক। আর পুলিশের এই লোকটির নাম সুজন, যে ব্যক্তি নিজেই কিছুক্ষণ আগে শিওনকে মেরে ফেলেছে। কিন্তু পিককের এই কথা হং কোনোভাবেই বিশ্বাস করে না, কারণ হং তো শিওনকে বিশ্বাস করত। পিকক তখন হংকে বলে, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি সুজনকে জিজ্ঞাসা করে দেখতে পারেন।
পিকক আসলেও এখন মিউনের চিকিৎসা নিয়ে সুজনকে ভয় দেখাতে থাকে, যার কারণে সুজন বাধ্য হয়ে হংকে বলে আমি শিওনকে মেরে ফেলেছি। আর এসব কথা শেষে পিকক হংকে বলে আপনার এখানে আসার কোনো প্রয়োজনই নেই, সামান্য বিষয়টা আমার উপর ছেড়ে দিতে পারেন, আমি সবকিছু সামলে নেব। কিন্তু এর মধ্যেই সেখানে পুলিশ হাজির হয়ে যায়। পুলিশগুলো এক এক করে সেখানকার সকল কর্মীদেরই ধরতে শুরু করে, আর এই ফাঁকে পিকক ছাদে গিয়ে পালাতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি সুজন নিজে নিজে সে বাঁধন খুলে ফেলেছে, এমনকি সে পিকককে ফলো করতে করতে ছাদে পৌঁছে যায়। এবার তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এ সময় সুজন সুযোগ বুঝে পিককের পিস্তলটি হাতে নিয়ে নেয়। ফাঁকা গুলি ছুটতেই সেই শব্দে সেখানে পুলিশ চলে আসে। আর এরপরে আমরা দেখতে পারি পিকক সহ 150 জনের হ্যাকার টিমকে পুলিশ আটক করে ফেলে। লি এবার সুজনের কাজের প্রশংসা করতে থাকে। এরপর আমরা একটি মজার দৃশ্য দেখতে পারি। সুজন এবং কং দুজন মিলে প্রেসিডেন্ট হং এর ডিভাইস হ্যাক করে তাকে বোকা বানিয়ে দেয়। এমনকি তারা তাদের লোকেশনে ট্র্যাক করে পুলিশকে জানিয়ে দেয়, যার মাধ্যমে হংকে পুলিশ গ্রেপ্তার করে ফেলে। এমনকি সাধারণ মানুষগুলোর টাকা আবারও তাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়, যার কারণে প্রতারিত প্রত্যেকটা মানুষই তখন খুশি হয়। চারদিকে যেন সত্যিকারের খুশির ঢল নেমে যায়। আর এই সব কিছুই সম্ভব হলো তো শুধুমাত্র সুজনের মাধ্যমে, যার কারণে তাকে আবারও তার চাকরি ফিরিয়ে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পারি গোয়েন্দা প্রধান লি একটি বক্তব্য রাখছেন। সে সবার উদ্দেশ্যে বলতে থাকে, টাকা সংক্রান্ত যে কোনো কাজে আপনারা কেউই তাড়াহুড়ো করবেন না, সবসময় চেষ্টা করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার। আর বুঝে শুনে আগানোর পরেও যদি আপনারা প্রতারিত হন তাহলে মনে করবেন এতে আপনার কোনো দোষ ছিল না। এরপর 3টি মাস পার হয়ে যায়। আমরা দেখতে পারি কল সেন্টারে সেই নিরীহ ছেলেটি ফিলিপাইনে গিয়ে পৌঁছেছে। এরপরে সিনটি দেখলে অবাক না হয়ে কোনো উপায় নেই। এই নিরীহ ছেলেটি তখন হংয়ের এক পার্টনারের সাথে দেখা করছিল, আর এ সময় সে সেই কল সেন্টারের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বহন করছিল, যে ডকুমেন্টগুলো সে হংয়ের পার্টনারকে দিয়ে দেয়। আর এই ডকুমেন্টগুলো ব্যবহার করে খুব সহজেই মানুষের কাছ থেকে $5 মিলিয়ন হাতিয়ে নেওয়া সম্ভব। এই দৃশ্যের মধ্যে বোঝা যায় তাদের এখন হেড অফিস হবে ফিলিপাইনে। আর দর্শকের মনে প্রশ্ন রেখে এই মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়। আর সেই প্রশ্নটি হলো, নিরীহ এই ছেলেটি এই গ্যাংটিকে কেন আবারও সহযোগিতা করছে? কারণ মুভির শেষের দিকে যখন থেকে আমরা এই ছেলেটিকে দেখেছি তখন থেকে আমরা বুঝেছি এই ছেলেটা কোনোভাবেই কল সেন্টারের কাজগুলোকে পছন্দ করতো না, কিন্তু সেই ছেলেটাই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আবারও হংয়ের পার্টনারের কাছে এসে পৌঁছে দিল। তো যাই হোক, গল্পটি শেষ হওয়ার পাশাপাশি আমাকেও বিদায় নিতে হচ্ছে। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।